ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতী অবস্থান এখানে স্পষ্ট। ছাত্রদলের জিএস মনোনীত যে প্রার্থী তিনি যে বিধিমালা লঙ্ঘন করেছেন তার বিরুদ্ধে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো অ্যাকশন নেননি। জুলাই অভ্যুত্থানে আমাদের অনেকের সামনে থাকার সুযোগ হয়েছে। আগামীর ক্যাম্পাসে আমরা ইতিমধ্যে আশিসবাবু বলেছেন, আমরা প্রথম যে নিশ্চয়তা দিতে চাই সেটি হচ্ছে এই ক্যাম্পাসে নতুন করে ছাত্রলীগের মতো কেউ ফিরে আসতে পারবে না। আমরা তাকে যে কোনো মূল্যে বাধা দিব। আমাদের এই কমিটমেন্ট পূর্বে যেমন ছিল, অতীতেও আমরা সেটা পালন করেছি। অভ্যুত্থান পরবর্তী সময়েও কেউ নতুন করে ছাত্রলীগ হয়ে উঠতে চাইলে আমরা তাদেরকে আবারও বাধা দিব। কোনোভাবেই তাদেরকে এই ক্যাম্পাসকে আবার ছাত্রলীগীয় কায়দার ক্যাম্পাস আমরা করতে দিব না। আরেকটি বিষয়, এর জন্য আমরা মনে করছি নিয়মিত ডাকসু প্রয়োজন। আর এই নিয়মিত ডাকসু হলে আমরা কিন্তু এই বিষয়গুলোকে নানাভাবে সমাধান করতে পারবো। আপনারা জানবেন ডাকসু একটি প্যারালাল গভর্নমেন্টের মতো। এখানে এই প্যারালাল গভর্নমেন্টের মাধ্যমে কিন্তু সরকারকে প্রেশারাইজ করা যায়। আমরা দেখেছি ঐতিহাসিকভাবে ডাকসু সবসময় প্যারালাল গভর্নমেন্টের ভূমিকা পালন করেছে। 90-এর গণ অভ্যুত্থানের পরে এখানে ডাকসুকে অকার্যকর করা হয় শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য। তারপরে 18 সালে ইলেকশনের আগে, ইলেকশনের পরে কৌশলগতভাবে একটা রাতের ভোটের ইলেকশনের পরে কৌশলগতভাবে আমরা দেখেছি আওয়ামী লীগ এখানে ডাকসু দেয়। সেই ডাকসু একটি কলঙ্কিত ডাকসু, যেখানে ছাত্রলীগ তারা ভোট কারচুপি করে, ছাত্রলীগ লম্বা লম্বা কৃত্রিম লাইন তৈরি করে রাখে, তারপরে কিন্তু আবারও ডাকসু বন্ধ করে দেয়। এবারে যে 24 পরবর্তী ডাকসু, এই ডাকসু হচ্ছে শহীদদের রক্ত ঝরা ডাকসু। এই ডাকসু হচ্ছে জুলাই অভ্যুত্থানের যুদ্ধদের রক্তে ঝরা ডাকসু। তো এই ডাকসুকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সারা দেশের মানুষের কিন্তু নানা ধরনের উদ্দীপনা তৈরি হয়েছে তাদের মনে। তারা একটা উৎসবমুখর পরিবেশে ডাকসুটাকে উপভোগ করতে চায়। শিক্ষার্থীরা ভোট দিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধি তারা দেখতে চায়। কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি আমাদের যে নির্বাচনী বিধিমালা ইতিমধ্যে ছাত্রদলের জিএস যিনি আজকে পদপ্রার্থী হয়েছেন তিনি লঙ্ঘন করেছেন। তিনি সে আচরণবিধি লঙ্ঘন করেছেন, সে আচরণবিধি লঙ্ঘনের ফুটেজ ফেসবুকে ছেড়েছেন। আপনারা দেখবেন উনি যখন মনোনয়ন কিনতে আসেন তখন উনি স্লোগান নিয়ে, মুহুর্মুহু স্লোগান নিয়ে এই ইয়েতে প্রবেশ করেন আমাদের সিনেট ভবনে, এবং সেখানে ওনার নাম বাই নেম স্লোগান দেয়। কিন্তু আচরণবিধিতে লেখা আছে একজন প্রার্থী 5 জনের বেশি মানুষ নিয়ে প্রবেশ করতে পারবেন না, এবং কোনো ধরনের স্লোগান, হাততালি, করতালি এগুলো দেওয়া যাবে না, উচ্ছৃঙ্খলতা করা যাবে না। কিন্তু আমরা দেখেছি একজন প্রার্থী তার শুরুটাই করেছেন আচরণবিধি লঙ্ঘন করে। সেই প্রার্থী যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভুলেও নির্বাচিত হয়ে যায়, সেই ক্যাম্পাসকে কি করবে আমরা সেটা নিয়ে সন্দিহান। এবং আমরা একটা জিনিসও দেখছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত সেই প্রার্থীর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেননি। আমরা শুনতে পেয়েছি সেই প্রার্থীর চাচা বিএনপির নাকি হেভিওয়েট নেতা। তো এটা খুবই দুঃখজনক। ছাত্রলীগ আগে এরকম সুযোগ সুবিধা পেত এই ক্যাম্পাসে। নতুন করে প্রশাসন যদি এভাবে কাউকে খোল্লা সাপোর্ট করে, কাউকে এভাবে খোল্লা আচরণবিধি লঙ্ঘন করার পরও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা না নেয়, আমরা এই প্রশাসনকে সন্দেহের চোখে দেখছি। আমরা এই নির্বাচন কমিশনকে সন্দেহের চোখে দেখছি। বন্ধুগণ, আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি সুন্দর ক্যাম্পাস চেয়েছিলাম। শিক্ষার্থীরা এখন পর্যন্ত তাদের মতামত প্রকাশ করছেন, সুন্দরভাবে লেখালেখি করছেন, মতামত তুলে ধরছেন। কিন্তু রাজনৈতিক অঙ্গনেও আমরা দেখছি যে স্থিতিশীল পরিবেশ। প্লাস আমরা এই যে আচরণবিধি ভঙ্গ যেটা দেখেছি সে বিষয়ে আমাদের অবস্থান জানালাম। আপনারা যারা সাংবাদিক বন্ধুগণ আছেন তারা বিশ্ববিদ্যালয়ে ঘুরলে আরেকটি জিনিস লক্ষ্য করবেন, বিভিন্ন মেডিয়েট বা এইসব ওয়েলফেয়ার নাম টাম দিয়ে ক্যাম্পাসে ব্যানার ফেস্টুন লাগানো হচ্ছে, কিন্তু মূলত এটা হচ্ছে ডাকসু ক্যাম্পেইন। ডাকসুকে ঘিরে এখানে ক্যাম্পেইন করা হচ্ছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন ডাকসুকে ঘিরে কেউ ব্যানার ফেস্টুন এসব লাগাতে পারবেন না, মাইক বাজাতে পারবেন না। এখানেও সুস্পষ্টভাবে ডাকসুর যে বিধিমালা সেটা লঙ্ঘন করা হচ্ছে।
আমরা আশাবাদী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবেন, পক্ষপাতী আচরণ করবেন না। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতী অবস্থান এখানে স্পষ্ট। ছাত্রদলের জিএস মনোনীত যে প্রার্থী তিনি যে বিধিমালা লঙ্ঘন করেছেন তার বিরুদ্ধে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো অ্যাকশন নেননি। বন্ধুগণ, আমাদের যে রাজনৈতিক ইশতেহারের কথা বলেছি তার কয়েকটি কি পয়েন্ট আপনাদেরকে সামনে আনছি। আমাদের মূল যে বিষয়টা থাকবে ইশতেহার, আমরা একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় রূপান্তর চাচ্ছি। গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় রূপান্তরের যে আইডিয়াটা সেটা যদি বলি, বাংলাদেশে এখন পর্যন্ত সে কোনো ডেডিকেটেডলি গবেষণা ভিত্তিক কোনো বিশ্ববিদ্যালয় নাই। তো আমরা মনে করছি এই ডাকসুর মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব এবং তার জন্য যে ধরনের একাডেমিয়া দরকার সে ধরনের একাডেমিয়া সংস্কারের প্রস্তাব আমরা আমাদের ইশতেহারে নিয়ে আসবো। আমরা একটি শিক্ষার্থী ভালো একাডেমিশিয়ান হওয়ার জন্য তার যে ধরনের আবাসন ব্যবস্থা দরকার সে ধরনের আবাসন ব্যবস্থা করবো। যেমন আমরা বলছি 1 স্টুডেন্ট 1 সিট। আমরা 1 স্টুডেন্ট 1 সিট নিশ্চিত করার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সেটি নিব। অনেকে এখানে দেখানো হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জায়গা নাই, এই নাই, সেই নাই, টাকা নাই, কিন্তু আমরা মনে করছি এগুলো সব হচ্ছে রাজনৈতিক কৌশল এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জিম্মি রেখে তাদেরকে কিভাবে তাদের মাধ্যমে আরেকটা ফ্যাসিবাদী সিস্টেম কায়েম করা যায় সেই কৌশল। এর জন্য 90 পরবর্তী সময় থেকে দীর্ঘ 28 বছর পর আমরা ডাকসু পেয়েছিলাম 19 সালে। তো এইবারে ডাকসুর মাধ্যমে আমরা আর এই ধরনের ঘটনা ঘটতে দিব না। আমরা এখানকার শিক্ষার্থীদের প্রধান যে সমস্যা 1 স্টুডেন্ট 1 সিট আমরা সেটা নিশ্চিত করব। আপনি দেখবেন যে এখানে বঙ্গবন্ধু টাওয়ার উঠানো হয়েছে, আপনি দেখবেন যে শেখ রাসেল টাওয়ার উঠানো হয়েছে, আপনি দেখবেন আমাদের শেখ মুজিবুর রহমান হলে বড় একটি বিল্ডিং উঠানো হয়েছে। এই যে এইসব বড় বিল্ডিং উঠালে কিন্তু যথেষ্ট পরিমাণ শিক্ষার্থীদেরকে সিট দেওয়া যায়, কিন্তু আমরা দেখেছি যে আমাদের বেশিরভাগ বিল্ডিং হচ্ছে পুরনো এবং সেখানে যে আগের যে মডেল সেখানে কিন্তু সিট বেশি রাখা যাচ্ছে না। চাইলেই আমি ফজলুল হক মুসলিমের শিক্ষার্থী, সেখানে একটি জায়গায় যদি 15-20 তলা একটি বিল্ডিং উঠিয়ে দেয় সায়েন্সের পুরো প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। সেখানে যে সিট সংকট আছে, আপনি হলপাড়া আরও 2টা 20 তলা বিল্ডিং উঠিয়ে দেন, হলপাড়ার সকল সিট সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের শিক্ষার্থীদের মধ্যে প্রায় 48% নারী শিক্ষার্থী। নারী শিক্ষার্থীদের জন্য মাত্র হল হচ্ছে 5টি এবং 5টি হলের সিট মানে সিঙ্গেল সিটের ক্যাপাসিটি হচ্ছে যে 3 থেকে 3,500। এটা খুবই নগণ্য, যেখানে স্টুডেন্ট সংখ্যা প্রায় 18,500। তো দেখা যাচ্ছে যে এই নারী শিক্ষার্থীরা সিটের ভোগান্তি সবচেয়ে বেশি ভোগেন। আমরা বিশ্ববিদ্যালয়ে যেসব নারীদের হলগুলো দেখি সেখানে যদি বড় বড় বিল্ডিং উঠিয়ে দেওয়া হয় আমরা মনে করি যে আবাসন সমস্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিত্রাণ পাবে এবং এই রাজনৈতিক যে অপকৌশল সেটা থেকে পরিত্রাণ পাবে। আর আরেকটি বিষয়, সামনে আমরা দেখব যে জাতীয় নির্বাচন হবে এবং জাতীয় নির্বাচনকে ঘিরে সরকার পরিবর্তন হবে, অন্তর্বর্তীকালীন সরকার। আমরা মনে করি যে বাংলাদেশের সরকারে এসেছে দীর্ঘ সময়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দখলদারিত্বের রাজনীতি করতে চেয়েছে। তো সামনের দিনে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে ডাকসু প্যারালাল গভর্নমেন্ট হিসেবে তাদেরকে আশা করি কেউ যদি দখল করতে চায় ডাকসু নেতারা তারা এই প্যারালাল গভর্নমেন্ট হিসেবে তাদেরকে আসলে সেই চ্যালেঞ্জ ছুড়ে দিবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।